শুভ সন্ধ্যা ছাত্ররা। আজকে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে তড়িৎ লেপন। আগের দিন তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে তোমাদের বিষয়তে বলেছিলাম, উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতেই তড়িৎ লেপন করা হয়। তো তড়িৎ লেপনের যে সংজ্ঞা সেটা তোমাদের যাওয়ার আগে আমাদের জানতে হবে যে ইলেকট্রোপ্লেটিং বলতে কী বোঝায়, অর্থাৎ এর নীতিটা কী। অর্থাৎ তড়িৎ লেপন করতে হলে তড়িৎ লেপনের সময় যে পদার্থের উপর তড়িৎ লেপন করতে হবে সেটিকে ক্যাথোড হিসেবে এবং যে পদার্থের বা ধাতুর প্রলেপ দিতে হবে সেটিকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। এটা কিন্তু মূল নীতি। ওকে, তো তড়িৎ লেপনের সময় যে শর্তগুলো মেনে চলা দরকার সেগুলো কি? 1 নম্বর শর্ত, ইলেকট্রোপ্লেটিংয়ের শর্তগুলো হচ্ছে যে পদার্থের ধাতুর প্রলেপ দিতে হবে তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ সেই ধাতুর অ্যানায়ন বিশিষ্ট হতে হবে। এটা গেল 1 নম্বর শর্ত, যে পদার্থের ধাতুর প্রলেপ দিতে হবে। অর্থাৎ দেখো, আমরা একটু আগেই বললাম যে যে পদার্থের বা ধাতুর প্রলেপ দিতে হবে সেটিকে কিসে ব্যবহার করতে হবে? অ্যানোড হিসেবে। অর্থাৎ অ্যানোডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষের দ্রবণ হিসেবে ব্যবহার করতে হবে। ওকে, সেই ধাতুর অ্যানায়ন বিশিষ্ট হতে হবে। ওকে, নেক্সট যে শর্ত 2 নম্বর শর্তে বলা হচ্ছে যে কম মাত্রার সমপ্রবাহ মানে হচ্ছে কি? ডিরেক্ট কারেন্ট। কম মাত্রার সমপ্রবাহ অধিক সময় দিয়ে বা অধিক সময় ধরে চালনা করতে হবে। যদি ডিরেক্ট কারেন্ট আমরা না দিই, এক্ষেত্রে অল্টারনেটিভ যদি কারেন্ট দিই, এসি কারেন্ট যদি দিই, ডিসি কারেন্ট না দিয়ে, সেক্ষেত্রে তড়িৎ লেপন পদ্ধতিতে আমরা কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ আমরা দিতে পারবো না, কারণ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বন্ধ হয়ে গেলে তড়িৎ লেপন ঘটবে না। তো সেক্ষেত্রে আমরা কম মাত্রার সমপ্রবাহ বা ডিরেক্ট কারেন্ট অধিক সময় দিয়ে চালনা করতে হবে। এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিংয়ের 2 শর্ত। ওকে, তো তড়িৎ লেপন তাহলে কাকে বলবো আমরা? প্রকৃতিতে বিভিন্ন টাইপের পদার্থ আছে। সেক্ষেত্রে আমরা সক্রিয়তা সিরিজ পড়েছিলাম, ধাতুর সক্রিয়তা শ্রেণী। সেই সক্রিয়তা শ্রেণী অনুযায়ী আমরা ধাতুগুলিকে একটা সিরিজে ভাগ করেছিলাম। তো অপেক্ষাকৃত অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে হবে। ওকে, তড়িৎ রাসায়নিক শ্রেণী যেটা আমরা পড়েছিলাম, নিশ্চয়ই তোমরা পদার্থের প্রকৃতি অধ্যায়ে তোমাদের মনে আছে সেই সিরিজটি। আমি একটু পরেই তোমাদের আবার দেখাবো সিরিজটা লিখে, এবং
সেক্ষেত্রে দেখাবো যে কীভাবে কার উপর প্রলেপ দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশেষ রূপে আমরা কী কী ব্যবহার করছি। ওকে, তো তার আগে আমরা ইলেকট্রোপ্লেটিংয়ের সংজ্ঞাটা এবার জেনে নিই যে কীভাবে আমরা ইলেকট্রোপ্লেটিং বলতে তাহলে কাকে মানে কী বোঝাচ্ছি। বলবে যে অপেক্ষাকৃত অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলা হয়। সাধারণত তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? ধাতুকে জলবায়ুর হাত থেকে রক্ষা করা, ওকে, জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করা, আর কি ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি করা। এগুলো হচ্ছে তড়িৎ লেপনের উদ্দেশ্য। ওকে, এবার তোমাদের একটা প্রশ্ন আসে যে সাপোজ গ্যালভানাইজেশন বা গ্যালভানাইজড লোহা কাকে বলে? গ্যালভানাইজেশন বলতে কি বোঝায় বা গ্যালভানাইজড আয়রন বলতে কি বোঝায়? এটা তোমরা বলবে যে পার্টিকুলারলি এক্ষেত্রে বলতে হবে তোমাদের এটাও এক ধরনের তড়িৎ লেপন, কিন্তু এক্ষেত্রে একটা পদার্থের উপর একটা পদার্থে যে প্রলেপ হবে সেটা স্পেসিফিক। কীরকম? লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের উপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। দেখো, আমি তড়িৎ লেপনের সংজ্ঞাটাকেই আমি লোহা দিয়ে এবং জিঙ্ক দিয়ে আমরা ডিসকাস করলাম। লোহা হচ্ছে কি সক্রিয় ধাতু? অধিক সক্রিয় ধাতু। তাহলে তার থেকে কম সক্রিয় ধাতু কে? জিঙ্ক। লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে স্পেসিফিক্যালি বলা হচ্ছে গ্যালভানাইজেশন। ওকে, এবং সেখানে যে প্রাপ্ত লোহাকে পাবো আমরা সেটা হচ্ছে গ্যালভানাইজড আয়রন বা গ্যালভানাইজড লোহা। গ্যালভানাইজেশনের উদ্দেশ্য যদি জিজ্ঞেস করা হয় তাহলে কী লিখবে? যে লোহার তৈরি সেতু, বাড়ির গ্রিল, এসবে তোমাদের বা গাড়ি বা সাইকেলের লোহার তৈরি অংশ, লোহার জিনিস বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শে কী আসে? মরচে পড়ে যায়। সেই মরচে পড়াতে কী হয়? জিনিসটা ক্ষয়প্রাপ্ত হয়। সেই ক্ষয়প্রাপ্ত জিনিসকে দীর্ঘস্থায়ী করার জন্য লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয় বা গ্যালভানাইজেশন পদ্ধতিতে তড়িৎ লেপন করা হয়। ওকে, তো গ্যালভানাইজড লোহার কয়েকটি ব্যবহার হচ্ছে দেখো, যেমন দেখো গাড়ি বা সাইকেলের লোহার তৈরি অংশে আমরা গ্যালভানাইজড লোহা ব্যবহার করতে পারি। আর আরেকটা কী হতে পারে? লোহার তৈরি সেতুতে ব্যবহার করতে পারি, বাড়ির গ্রিল ইত্যাদি তৈরিতে গ্যালভানাইজড লোহা ব্যবহার করা যেতে পারে। ওকে, তো এখন তোমাদের মাঝে মাঝে এই প্রশ্নটি আসে যে লোহার তৈরি বস্তুর উপর তামার প্রলেপ দেওয়ার পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট যে প্রশ্নটা তোমাদের আসতে পারে লোহার উপর তামার প্রলেপ দেওয়ার পদ্ধতি, অবশ্যই তড়িৎ লেপন পদ্ধতিতে হবে। সেটা আমরা কীভাবে লিখব আমি একটু পরেই তোমাদের বোঝাচ্ছি। দেখো তোমরা লোহার তৈরি বস্তুর উপর তামার প্রলেপ দেওয়ার পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। এক্ষেত্রে তড়িৎ লেপন পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতব বস্তুকে জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য বা আরও আমরা দেখতে সুন্দর করার জন্য অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দিচ্ছি। তো লোহা হচ্ছে অধিক সক্রিয় ধাতু, আমরা সবাই জানি। আর এক্ষেত্রে তামার প্রলেপ আমরা দিতে হবে, লোহার উপর তামার প্রলেপ। তো তড়িৎ লেপনের নীতি অনুযায়ী যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড রূপে, যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড রূপে, এবং যে ধাতুর প্রলেপ দিতে হয় তাকে তারই কোনো জলে দ্রাব্য যৌগের দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে। এটা খুব ভালো করে মাথায় মনে রাখবে, প্রত্যেকটা ক্ষেত্রে একই। এটা হচ্ছে নীতি, তড়িৎ বিশ্লেষণের শর্ত বলো বা নীতি বলো এটা। তাহলে লোহার তৈরি বস্তুর উপর তামার প্রলেপ দেওয়ার পদ্ধতির ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণগুলো দেখো। একটি বিকার নেওয়া হয়েছে, এর মধ্যে পাতিত জল নেওয়া হয়েছে, 2 চামচ তুঁতে নেব আমরা। ওকে, তুঁতে নিশ্চয়ই তোমরা জানো, শুনেছো, কপার সালফেটের সঙ্গে জল, 5 অণু জল, CuSO4.5H2O। তো এখানে তুঁতে নেব আমরা, অন্যত্র কপার সালফেট নিলেও হবে। আর কয়েক ফোঁটা লঘু সালফিউরিক অ্যাসিড নেব, 2-3টি সেল দিয়ে ব্যাটারি। দেখো, 2টো সেল দিয়ে তৈরি করেছি মেথডটা। এটা সেলের একটা করে সেলের উদাহরণ। 2-3টি সেল দিয়ে কেন করেছি? কারণ আমাকে তড়িৎ বিশ্লেষণটা ভালোভাবে করার জন্য ব্যাটারির পাওয়ারটা যেন ঠিকঠাক থাকে।
ওই জন্য 2-3টি সেল দিয়ে তৈরি একটা ব্যাটারি। একটা পরিষ্কার লোহার পেরেক দেখতে পাচ্ছ ছবির মধ্যে, আর খুব পাতলা তামার পাত। ওকে, তাহলে পদ্ধতিটা কি? একটা পরিষ্কার বিকারে কিছুটা পাতিত জল নেওয়া হলো, তার মধ্যে 2 চামচ তুতে। তাহলে এখানে কি দেখছি আমরা, মিশ্রণটা কি লিখব? যে মিশ্রণটা থাকছে, এই মিশ্রণটা হচ্ছে লঘু H2SO4 প্লাস তুতের দ্রবণ। ঠিক আছে, তাহলে অ্যাসিড মিশ্রিত তুতের দ্রবণ দেওয়া হচ্ছে তড়িৎ বিশ্লেষণ ক্ষেত্রে। ওকে, তাহলে অ্যানোডের জলীয় দ্রবণ আগেই বলেছি, তাহলে লঘু H2SO4 এখানে কী করছে, তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করছি আমরা। ঠিক আছে, ওকে, তাহলে CuSO4 হচ্ছে এখানে। তাহলে আমরা কি করব এবার, 2-3টি সাধারণ সেল জুড়ে দিয়ে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে একটি পরিষ্কার লোহার পেরেক তারের সাহায্যে জুড়ে দেওয়া হলো, এবং ব্যাটারির ধনাত্মক প্রান্ত দেখো ভালো করে, ব্যাটারির ধনাত্মক যে প্রান্তটা আছে প্রান্তের তার দিয়ে একটি পরিষ্কার খুব পাতলা তামার পাত যুক্ত করা হলো। ওকে, এবার লোহার পেরেক ও তামার পাতকে তুতের জলীয় দ্রবণে আংশিক ডুবিয়ে 15 থেকে 20 মিনিট আমরা কী করব, 20-25 মিনিট ধরে তড়িৎ প্রবাহ চালনা করা হলো। এরপর সাবধানে লোহার পেরেক ও তামার পাত দ্রবণ থেকে তুলে নিয়ে শুকনো করা হলো। পর্যবেক্ষণ কী হবে? পর্যবেক্ষণ দেখা যাবে যে লোহার পেরেক যেখানে আছে, লোহার পেরেক এখানে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি আগেই বলেছিলাম যে যার উপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড রূপে ব্যবহার করা হচ্ছে, যার প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড রূপে ব্যবহার করা হচ্ছে। তাহলে তামার পাতকে কী করা হচ্ছে, অ্যানোড রূপে ব্যবহার করা হচ্ছে। তাহলে লোহার পেরেকের ক্ষেত্রে কী পরিবর্তন ঘটছে, লোহার পেরেকের উপর লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়েছে। এই লালচে বাদামি বর্ণের আস্তরণটা কিসের আস্তরণ? তামার আস্তরণ। আর ওদিক থেকে দেখবে যে এই যে তামার পাতটা নিয়েছিলাম, বিশুদ্ধ তামার পাত অ্যানোড হিসাবে, সেই তামার পাতটি ক্ষয়প্রাপ্ত হয়ে আরও সরু হয়ে গেছে। যতটা সরু ছিল তার থেকে আরও সরু হয়ে গেছে, এবং যত তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি চলতে থাকবে তামার পাতটি তত ক্ষয়তে থাকবে, এবং একটা সময় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে তামার পাতটা আর কিছু থাকবে না, ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। যতটা পর্যন্ত দরকার ততটাই হবে। তো এর ব্যাখ্যা হিসেবে কী দেওয়া যেতে পারে, যে প্রথমেই বলতে হবে যে কপার সালফেটের জলীয় দ্রবণ, যেটা হচ্ছে অ্যানোডের জলীয় দ্রবণ, তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করছি আমরা। ওকে, তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে কিউপ্রিক আয়ন আর সালফেট আয়ন উৎপন্ন করে। প্রথমটা দেখাই আমি তোমাদের, CuSO4 অ্যারো দিলাম, Cu+2 প্লাস SO4 2-, এটা ভেঙে গেল বিক্রিয়া। আর ওদিক থেকে কি ভাঙবে, তাহলে এখানে ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে Cu2+, এই Cu2+ আয়ন হচ্ছে কি ক্যাথোড, অর্থাৎ লোহার পেরেকের প্রতি আকৃষ্ট হবে। ওকে, কপার 2+ আয়ন ক্যাথোড, অর্থাৎ লোহার পেরেকের প্রতি আকৃষ্ট হয়ে পেরেকের গায়ে এসে ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত তামার পরমাণু উৎপন্ন করবে এবং লোহার পেরেকের গায়ে জমা হবে। কেন হবে? কারণ আমরা জানি ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। ক্যাথোডে কার দ্বারা আকৃষ্ট হয়? ক্যাটায়ন দ্বারা। তাহলে ক্যাথোড ঋণাত্মক তড়িৎদ্বার, তাহলে এক্ষেত্রে ক্যাথোড ঋণাত্মক তড়িৎদ্বার হওয়ার জন্য তাহলে ক্যাটায়ন দ্বারা আকৃষ্ট হবে। তাহলে ক্যাটায়নগুলো কী করবে? আকৃষ্ট হয়ে পেরেকের গায়ে এসে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ক্যাথোডে বিক্রিয়া আমরা লিখি। এবার আরেকটা দেখো, ক্যাথোডে বিক্রিয়া এখানে হচ্ছে, দেখো Cu2+ প্লাস 2eCu মুক্ত কপার পরমাণু। তাহলে এখান থেকে যে এটা হলো, এটা কি হলো অ্যাকচুয়ালি? বিজারণ। ওকে, Cu+2 বিজারিত হয়ে মুক্ত কপারে পরিণত হয়েছে, কপার ধাতু। তাহলে এই ধাতুর
এই কপার ধাতুর আস্তরণটাই গিয়ে পড়ছে কার উপর? লোহার পেরেকের উপর। ওকে, তাহলে এক্ষেত্রে অ্যানোডে বিক্রিয়াটাও ঘটবে কীভাবে? কারণ জল মিশ্রিত দ্রবণ নিয়েছি, আমি আগেই বলেছি পাতিত জল নেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে আর একটা বিয়োজনও হবে, জলের বিয়োজন, যেটা হচ্ছে H প্লাস প্লাস OH মাইনাস। ওকে, তাহলে অ্যানোডে বিক্রিয়াটা কী হবে এক্ষেত্রে? কিছুক্ষণ পর যদি আমরা তড়িৎ প্রবাহ পাঠাই, অ্যানোড অর্থাৎ তামার পাত থেকে কিছু সিউ পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Cu2 প্লাস আয়ন রূপে দ্রবণে চলে আসবে। ঠিক আছে, তাহলে কী হবে কিছুক্ষণ পরে অ্যানোডে বিক্রিয়াটা দেখো। অ্যানোডে বিক্রিয়াটা কী লিখবো আমরা? Cu মাইনাস 2E Cu প্লাস 2, Cu মাইনাস 2E Cu প্লাস 2। এখানে কি হচ্ছে? জারণ ঘটছে। তাহলে এইখানটা ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যানোডে কি হলো, কিছুক্ষণ পরে তড়িৎ প্রবাহ পাঠাতে পাঠাতে যখন কী হবে, অ্যানোড অর্থাৎ তামার পাত থেকে কিছু সিউ পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Cu প্লাস 2 আয়ন রূপে দ্রবণে চলে আসবে এবং এর ফলে কী হয়, তামার পাতটা যেটা আছে সেটা ক্ষয়প্রাপ্ত হবে। এই প্রসঙ্গে জেনে রাখা দরকার যে যদি আমরা এই তড়িৎদ্বারগুলি না নিয়ে যদি আমরা প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে করি স্ট্যান্ডার্ড, তাহলে প্ল্যাটিনাম তড়িৎদ্বার যদি করি আমরা, Cu2 জলীয় দ্রবণে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, সেক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের পরে Cu2 প্লাস SO4 2 মাইনাস এবং H প্লাস ও OH মাইনাস আয়ন পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে যে বিক্রিয়াটি ঘটে, এই বিক্রিয়াটা কিন্তু এক্ষেত্রে গ্রাহ্য হয় না, কারণ এক্ষেত্রে জলীয় দ্রবণ এখানে আমরা কী নিয়েছি, তামার পাত আর লোহার পেরেক হিসেবেই নেওয়া হয়েছে। যদি আমরা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড হিসেবে প্ল্যাটিনাম তড়িৎদ্বার দিতাম, তখন এই বিক্রিয়াটাও পাশাপাশি ঘটতো। তাহলে এই বিক্রিয়াটা এক্ষেত্রে আমাদের না লিখলেও চলবে। ঠিক আছে, কিন্তু স্পেশাল কন্ডিশন কি বলছে, আমি এই জন্যই বিক্রিয়াটা তোমাদের দেখিয়েছি। যদি প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হতো কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে, তখন প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে যদি করতাম, তখন Cu2 প্লাস SO4 2 মাইনাস এবং H প্লাস ও OH মাইনাস আয়নও পাওয়া যাবে। তখন ক্যাটাগনগুলির মধ্যে Cu2 প্লাস আর H প্লাস মধ্যে Cu2 প্লাস আয়ন অপেক্ষা H প্লাস আয়ন অপেক্ষাকৃত দ্রুত ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কি করবে, Cu2 প্লাস আয়ন H প্লাস আয়ন অপেক্ষা দ্রুত ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে Cu-তে পরিণত হবে। তাহলে প্ল্যাটিনাম তড়িৎদ্বার দিয়েও আমরা করতে পারি। ওকে, প্ল্যাটিনাম তড়িৎদ্বার দিয়েও আমরা কপার এই একই জিনিসটা করতে পারি, এই জন্য প্ল্যাটিনামকে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড বলা হয়। প্ল্যাটিনাম তড়িৎদ্বার দিয়েও আমরা করতে পারি ব্যাপারটা, আবার এটা নিয়েও করতে পারি। তাহলে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের ক্ষেত্রে বিক্রিয়ার বিয়োজনটা অন্যরকম হবে এবং সেক্ষেত্রে আরেকটা বিক্রিয়া সাইডে আমাদেরকে লিখতে হবে H প্লাস আর OH মাইনাস। এখানে কপার 2 প্লাস আর H প্লাস দুটো ক্যাটায়ন তৈরি হওয়া সত্ত্বেও কী হবে, কপার 2 প্লাস আয়ন H প্লাস আয়ন অপেক্ষা দ্রুত ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হবে। এর কারণ হিসেবে বলা হচ্ছে কি, Cu2 প্লাসের ইলেকট্রন গ্রহণের প্রবণতা H প্লাস আয়ন অপেক্ষা বেশি। আর অন্যদিকে অ্যানায়নগুলির মধ্যে হচ্ছে কি দেখো, OH মাইনাস আর SO4 2 মাইনাস, যার মধ্যে OH মাইনাস আয়নের ইলেকট্রন বর্জনের প্রবণতা SO4 2 মাইনাস অ্যানায়ন অপেক্ষা বেশি। এই জন্য অ্যানোডে বিক্রিয়াটা এক্ষেত্রে আলাদা হবে। যদি আমরা প্ল্যাটিনাম ইলেকট্রোড নিয়ে করি, তখন অ্যানোডে বিক্রিয়াটা এক্ষেত্রে আলাদা হবে। আমি দেখাচ্ছি, দেখো এটা মুছে দিয়ে যে অ্যানোডে বিক্রিয়াটা কীরকম হচ্ছে। ক্যাথোডে বিক্রিয়াটা একই রকম হবে যদি আমরা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড নিই, এটা না নিয়ে প্ল্যাটিনাম তড়িৎদ্বার। আমি ক্যাথোডে বিক্রিয়াটা মুছে দিচ্ছি, আমি অ্যানোডে বিক্রিয়াটা দেখাচ্ছি। সেক্ষেত্রে দেখো অ্যানোডে বিক্রিয়াটা কীরকম হচ্ছে, অনেকটা জলের তড়িৎ বিশ্লেষণে বিক্রিয়া। সেক্ষেত্রে OH মাইনাস E, প্রথমে হলো OH, 4OH বিশ্লিষ্ট হয়ে যাবে কিসে, 2H2O প্লাস O2। এটা আবার কি হচ্ছে দেখো, যে H প্লাস থাকবে প্লাস SO4 2 মাইনাস পরস্পর যুক্ত হয়ে H2SO4
তৈরি করবে। ওকে, দুটো বিক্রিয়া হচ্ছে, এটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস H2SO4 তৈরি করবে, রাইট? এইটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া, যখন প্ল্যাটিনাম তড়িৎদ্বার দিয়ে আমরা কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করব। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো তোমাদের আরেকটা জিনিস তোমাদের আসে যে লোহার তৈরি পদার্থকে মরচে পড়ার থেকে রক্ষা করতে কি করা হয়। এইভাবে প্রাপ্ত পদার্থের সঙ্গে স্টেইনলেস স্টিলের পার্থক্য কীভাবে করবে। স্টেইনলেস স্টিল, এই প্রশ্নটা তোমাদের বইয়ে আছে এবং আমি তোমাদের করা বইয়ের পরে। তো কি লিখবে এই বিষয়টা, লোহার তৈরি পদার্থ অর্থাৎ বাসনপত্র বা যন্ত্রপাতিকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ লেপনের সাহায্যে নিকেলের সূক্ষ্ম আস্তরণ দেওয়া হয়, আর এই আস্তরণ রূপোলি আকারের হয়। আর স্টেইনলেস স্টিলের সঙ্গে পার্থক্যটা কীভাবে করব। পার্থক্য হচ্ছে, দেখো, স্টেইনলেস স্টিল হচ্ছে শক্ত, নরম, অভঙ্গুর, খুব স্থিতিস্থাপক ও ঘাতসহ। স্থিতিস্থাপক মানে যার ইলাস্টিসিটি আছে, ওকে, স্থিতিস্থাপকতা। ওকে, নিকেল প্লেটিং করা লোহার জিনিস শক্ত কিন্তু ভঙ্গুর হয়, মনে থাকবে। স্টেইনলেস স্টিলকে, নেক্সট পয়েন্ট, স্টেইনলেস স্টিলকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায়, কিন্তু নিকেল প্লেটিং করা লোহা জিনিসকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায় না। তোমরা দরজার হাতলগুলো দেখবে, তোমাদের নিকেল প্লেটিং করা আসে, খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু সেগুলোর মধ্যে কোনো চুম্বকত্ব থাকে না, ঠিক আছে। কিন্তু দেখবে একদম যেটা লোহার তৈরি হয়, ভালো যেগুলো দামি একটু লোহার উপর গ্যালভানাইজ করা হয়, সেগুলোতে কিন্তু থাকে কিছুটা হলেও চুম্বকত্ব। ওকে, এবং কি হচ্ছে দেখো যে 3 নম্বর হচ্ছে কি, দেখো নিকেল যেটা হচ্ছে আর কি স্টেইনলেস স্টিলে কোনো অবস্থাতেই, স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে বলছি, কোনো অবস্থাতেই মরচে পড়ে না, কিন্তু নিকেল প্লেটিং করা লোহা জিনিসের পর নিকেলের আস্তরণটা যদি উঠে যায়, সেটা কিন্তু আবার মরচে পড়বে এবং লোহাও ক্ষয়প্রাপ্ত হবে, ভেতরের লোহাটা। এর কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে লোহা নিকেলের উপর অবস্থিত হওয়ায় লোহা নিকেল অপেক্ষা বেশি সক্রিয় ধাতু। ওকে, আর নেক্সট পয়েন্ট, লাস্ট পয়েন্ট লিখবে, স্টেইনলেস স্টিল দ্বারা নির্মিত বস্তু চুম্বক দ্বারা আকর্ষিত হয় না, কিন্তু নিকেল প্লেটিং করা লোহার জিনিস চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। ওকে, নিকেল প্লেটিং করা লোহার জিনিস চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, স্টেইনলেস স্টিল কিন্তু হয় না। ওকে, তো এক্ষেত্রে দেখো যে ইলেকট্রোটাইপিং বলতে কি বোঝায়, আমরা কি বলবো ইলেকট্রোটাইপিংয়ের সংজ্ঞা, যে পদ্ধতিতে তড়িৎ লেপনের সাহায্যে কোনো ছবি বা অক্ষরের ছাঁচ প্রস্তুত করা হয়, তাকে আমরা ইলেকট্রোটাইপিং বলবো। ওকে, প্রথমে মোম বা প্লাস্টার প্যারিসের উপর অক্ষরের একটি ছাপ নেওয়া হয় এক্ষেত্রে, এরপরে কী করা হয়, একটা গ্রাফাইটের গুঁড়ো ছড়িয়ে তাকে তড়িৎ পরিবাহী করে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়। যে ধাতুর অক্ষর তৈরি করতে হবে তার পাতকে অ্যানোড রূপে, তড়িৎ লেপনের পদ্ধতি, এবং ওই ধাতুর জলে দ্রাব্য লবণকে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করা হয়। তড়িৎ প্রবাহ চালনা করলে মোমের ছাঁচের ওপর ধাতু জমে ওঠে এবং ধাতুর আস্তরণ খানিকটা পুরু হলে ছাঁচ থেকে তাকে ছাড়িয়ে নিলে অক্ষরটি অবিকল একই রকম দেখতে একটা প্রতিরূপ পাওয়া যায়। ওকে, একে বলা হয় ইলেকট্রোটাইপিং। ওকে, তাহলে তড়িৎ লেপনের সাহায্যে ইলেকট্রোটাইপিং করা হয়। ওকে, নেক্সট তোমাদের এরকম দিতে পারে যে উদাহরণ দিয়েছে, সাপোজ যে লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেল ধাতুর প্রলেপ দিতে হবে ক্রোমিয়ামে, তাহলে এক্ষেত্রে কাকে আমরা ক্যাথোড, কাকে অ্যানোড আর তড়িৎ বিশেষ রূপে ব্যবহার করব। লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের ওপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে ক্যাথোড রূপে লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলকে আমরা ব্যবহার করব, বিশুদ্ধ ক্রোমিয়ামের পাতকে আমরা অ্যানোড রূপে ব্যবহার করব, আর তড়িৎ বিশেষ অ্যানোডের জলীয় দ্রাব্য সেটা হচ্ছে ক্রোমিক সালফেট ও ক্রোমিক অ্যাসিড, এটা আমরা ইউজ করতে পারি। ওকে, লোহার পাইপের উপর যদি জিঙ্কের প্রলেপ, এটা হচ্ছে গ্যালভানাইজেশন,
বুঝতেই পারছো, লোহার পাইপকে ক্যাথোড হিসেবে ব্যবহার করব, বিশুদ্ধ জিঙ্কের পাটকে অ্যানোড হিসেবে ব্যবহার করব, আর তড়িৎ বিশ্লেষ হিসেবে কী করব, জিঙ্ক ক্লোরাইড, এটা দিতে পারো তোমরা। পিতলের তৈরি জলের কলের ওপর যদি ক্রোমিয়ামের আস্তরণ দেওয়া হয়, দেখবে অনেক সময় পিতলের তৈরি কলে ক্রোমিয়ামের আস্তরণ দেওয়া হয়, দেখতে খুব সুন্দর লাগে। পিতলের তৈরি জলের কলকে আমরা কি করব, সেক্ষেত্রে ক্যাথোড হিসেবে ব্যবহার করব, বিশুদ্ধ ক্রোমিয়ামের পাতকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করব, একই রকম ক্রোমিয়ামের পাত বলেছে তাহলে ক্রোমিক সালফেট বা ক্রোমিক অ্যাসিড। ওকে, একই রকমভাবে তোমাদের এটা দেয় যে লোহার চামচের উপর টিনের প্রলেপ কী করবে, লোহার চামচের উপর লোহার চামচ ক্যাথোড হিসেবে, বিশুদ্ধ টিনের পাত অ্যানোড হিসেবে, আর স্ট্যানাস ক্লোরাইড হচ্ছে অ্যানোডের জলীয় দ্রবণ, জলের দ্রব্য যেটা। আর টিনের চামচের উপর রূপোর প্রলেপ যদি দেওয়া হয়, তো টিনের চামচকে ক্যাথোড, রূপোর বিশুদ্ধ রূপোর পাতকে হচ্ছে অ্যানোড, আর পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড এটা হবে দ্রবণ। ওকে, সংকেতটা কি, সংকেতটা হচ্ছে KAgCN2, এটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড সংকেত। ঠিক একই রকম যদি গোল্ডের প্রলেপ দেওয়া হয়, যদি আমরা টিনের চামচের উপর সোনার প্রলেপ দিই, তাহলে কি হবে সেক্ষেত্রে, একই রকমভাবে টিনের চামচ আমরা ক্যাথোড, বিশুদ্ধ সোনার পাত অ্যানোড, আর পটাশিয়াম অরোসায়ানাইড। ওকে, লোহার চামচের উপর সোনার প্রলেপ দিতে হলো একই, ক্যাথোডে লোহার চামচ, আর অ্যানোডে বিশুদ্ধ সোনার পাত, আর পটাশিয়াম অরোসায়ানাইডের সংকেতটা একই রকম, KAuCN2। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করব সোনার প্রলেপ দিতে গেলে। AU হচ্ছে অরাম, সোনা সংকেত, গোল্ডের সংকেত, আর AG হচ্ছে সিলভারের সংকেত। ওকে, এগুলো তোমরা পড়বে। তাহলে জার্মান সিলভারের তৈরি বাসনপত্রের উপর যদি আমরা রূপোর প্রলেপ দিতে চাই, তাহলে এখানে কী করবো আমরা, জার্মান সিলভারের বাসনপত্র যেটা আছে সেটা ক্যাথোড হিসেবে ব্যবহার করবো আমরা, বিশুদ্ধ রূপোর পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করবো, আর পটাশিয়াম কী করবো, রূপোর পাত যদি যখনই দেখবে রূপোর পাত, বিশুদ্ধ রূপোর পাত অ্যানোডে ব্যবহৃত হচ্ছে, তড়িৎ বিশ্লেষ রূপে চোখ বুঝে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড লিখে দেবে। ওকে, রূপোর তৈরি গয়না, তাহলে এক্ষেত্রে কী করতে হবে, সোনার প্রলেপ দিতে হবে, তাহলে রূপোর গয়নাকে এক্ষেত্রে কী করবো, আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করবো, আর বিশুদ্ধ সোনার পাতকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করবো। ওকে, এইভাবেই তড়িৎ লেপন পদ্ধতিতে আমরা বিভিন্ন অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দিয়ে তাকে আমরা স্থায়িত্ব বৃদ্ধি করি, বা তাকে জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করি, তাকে দেখতে আকর্ষণীয় করি। ওকে, আজকে ক্লাস তোমাদের এ পর্যন্তই। আগামী দিন এই অধ্যায়টি তোমাদের শেষ হয়ে যাবে, তড়িতের রাসায়নিক প্রভাব অধ্যায়টি থেকে আমি কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ওকে, এই অধ্যায়টি তোমাদের শেষ হয়ে যাবে। আজকে ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।